আমার হৃদয় ভেঙে গেছে। আমার ছেলের অবস্থা খুব খারাপ। স্বৈরাচারের বিরুদ্ধে এক নিঃসঙ্গ যোদ্ধা গোলাম রাশেদ তমালের গল্প। আমাদের সাথে আছে তমাল। তো তমাল জুলাই আন্দোলনে ব্যাপক একটি ভূমিকা ছিল এবং সে একজন আহত যোদ্ধা। তো গোলাম রাশেদ তমাল থেকে আজকে জুলাই আন্দোলনের দিনগুলোর স্মরণে কিভাবে কি হয়েছিল এবং সে কিভাবে আন্দোলনে জড়িত হয় সবকিছু আমরা জানবো। ফ্যাসিবাদী শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে বুক চিতিয়ে রাস্তায় দাঁড়ানো ছেলেটার নাম তমাল। নরসিংদীর এক তরুণ, আমি গোলাম রাশেদ তমাল, একজন ছাত্র। নাম তার গোলাম রাশেদ তমাল। স্বপ্ন দেখে একটি স্বাধীন, সুন্দর, বৈষম্যহীন বাংলাদেশের। ছেলেটা ছোটবেলা থেকেই দেখে শেখ হাসিনার একদলীয় স্বৈরতন্ত্র দেশের ঘাড়ে চেপে বসে আছে। তমালের স্বপ্ন ফ্যাসিবাদ দূর করা, তাই সে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে কোনো আন্দোলনে যোগ দেয়। তমাল তার বুক পেতে দেয় গণতন্ত্রের জন্য, প্রতিটি আন্দোলনে থাকে সামনে, হাতে প্ল্যাকার্ড, হৃদয়ে বিশ্বাস আর মুখে ধ্বনি স্বৈরাচার নিপাত যাক। আচ্ছা, এই আন্দোলনটা ছিল তো কোটার বিরুদ্ধে আন্দোলন। তুমি কি এই কোটার জন্য আন্দোলনে গিয়েছো? অবশ্যই ফার্স্ট অফ অল কোটার জন্য গিয়েছি। আবার কোটা আন্দোলন করতে গিয়ে যেসব আমাদের ভাই বোনেরা রাস্তার ভিতরে যেভাবে মানে সন্ত্রাসীদের দ্বারা, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছিল, ওগুলো দেখে যে মনের ভিতরে যে ক্ষোভ, ওই ক্ষোভ থেকেও আমরা গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার হয়তো অনেক রিজন থাকতে পারে, আমার অনেক নানা দিক থেকে ক্ষোভ থাকতে পারে, কিন্তু ওই টাইমটাতে আমাকে ওই জিনিসটা বেশি নাড়া দিয়েছে যে যারা আন্দোলন করছে তারাও তো আমাদের মতো স্টুডেন্ট। আর এটা আমি অবশ্যই আমি কেন এটা মনে করি যে কোটা সংস্কারটা জরুরি, কারণ বাংলাদেশে আসলে মেধার কোনো অনেকেই দেখবেন যে আসলে এই আন্দোলনে যাওয়ার কারণে পরিবার থেকে তুমি কি না কেমন সাপোর্ট পেয়েছো? মানে পরিবার থেকে বলতে আমার 2019 সালের ডিসেম্বর 2023 সালের ডিসেম্বর 19 তারিখে আমার বাবা মারা যায়। সো এরপর থেকে আমার একমাত্র গার্জিয়ান হচ্ছে আমার মা। তো আমার মা আসলে উনি খুবই অনেস্ট আর খুবই প্রতিবাদী মহিলা। উনি আমাকে সবসময় এই আন্দোলন বলেন বা এই গভর্নমেন্টের বিরুদ্ধে যেসব পয়েন্ট আউটগুলো আছে, উনি আমাকে সবসময় এগুলা শিখাতেন যে বা কিভাবে এগুলার প্রতিবাদ করতে হয়। ওই ক্ষেত্রে আমার ফ্যামিলিতে আমার মা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে, এজন্য আমার ওরকম কোনো প্রবলেম হয় না। আমরা কিন্তু সচরাচর দেখি যে অনেকেই মানে পরিবারের বাধার মুখে পড়ে, আর সেক্ষেত্রে তুমি পরিবার থেকে এরকমও হয়েছে যে আমার মা আন্দোলনে যদি যেদিন আমি যাইতে দেরি করতাম বলতো যে তুই এখনো যাচ্ছিস না কেন, তখন আমি বলতাম যে না মা, আন্দোলন এখনো জমায়েত হয় নাই, হইলেই আমি ওখানে যাচ্ছি বা আমরা ওখানে অবস্থান করতেছি, আমাদের বন্ধু বান্ধব আছে। আচ্ছা, তাহলে যা বোঝা যাচ্ছে তোমার পরিবারটা একটা বিপ্লবী 2024 সালের জুলাই কোটা সংস্কার আন্দোলনের স্ফুলিঙ্গ চারপাশে জ্বলছে। নরসিংদীতে 14 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনে প্রায় প্রতিদিন যোগ দেয় গোলাম রাশেদ তমাল। এরই মাঝে পূর্ব নির্ধারিত সময়ে নরসিংদীর উপজেলা মোড়ে জুমার নামাজের পর শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে আসে তমাল, সঙ্গে তার মা। বাবা হারা ছেলেটির জীবনের একমাত্র অবলম্বন তার মা। মিছিল শুরু হতেই শেখ হাসিনার পেটোয়া বাহিনী ঝাঁপিয়ে পড়ে তমাল ও তার সঙ্গীদের ওপর। পুলিশ নয়, যেন হায়নার দল নেমে আসে। তমালকে বেছে নেয় তারা, লাঠি ঘুষি লাথিতে রক্তাক্ত করে ফেলে। তমাল পড়ে যায় রাস্তায়। তার মাকে রক্ষা করতে গিয়েও হামলার শিকার হন তিনিও। ছেলেটি শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, ব্যান্ডেজ বাঁধা মাথা, রক্তে ভেজা মুখ, ঠোঁটে স্তব্ধ আর্তনাদ। শুধু চেয়ে থাকে মায়ের দিকে। কান্না আটকে রাখা সেই দৃষ্টি ভোলা যায় না। ফার্মেসিতে নিয়ে গেলে সেখানেও আওয়ামী সন্ত্রাসীরা ফের আঘাত করে। পরে তমালকে নেওয়া হয় নরসিংদীর হাসপাতালে, সেখান থেকে ঢাকায় রেফার, আইসিইউতে। মৃত্যুর দড়ির একপাশে ঝুলে থাকে তার প্রাণ, আর পুরো দেশের মানুষ তখন এক নামেই কাঁদে, তমাল। সোশ্যাল মিডিয়া কান্নায় ভেসে যায়।
তমালের জন্য দোয়া চাই। তমাল আমাদের সাহস। তমাল, তুমি হার মানো না। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত ছিল তখন, যখন ডাক্তার তাকে ঢাকা মেডিকেলে রেফার করে। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই ছুটে যায় আবার সদর উপজেলা মোড়ে, যেখানে হামলা হয়েছিল। কারণ তার মা কই তখনও সে জানে না। আহত তমাল সবার সামনে চিৎকার করে ওঠে, আম্মু, আম্মু কোথায় তুমি? সে জানে তার বাবা নেই, তার মাই তার পৃথিবী। এই ছবি শুধু রাজনীতি নয়, এই ছবি এক ভালোবাসার, আত্মত্যাগের, সাহসের এবং এক বুক কান্নার, যেটা এদেশের প্রতিটি বিবেকবান মানুষকে কাঁপিয়ে দেয়। তমাল আজও বেঁচে আছে, কেবল শরীর নিয়ে নয়, লক্ষ তরুণের চোখে, বুকে এবং বিপ্লবের স্লোগানে। তমাল নিজ চোখে টিভির পর্দায় হসপিটালের বেডে শুয়ে দেখেছে 17 বছর চেপে বসা স্বৈরাচার শেখ হাসিনার বিদায়। আমরা জানি যে তুমি আহত হয়েছিলেন, তো আসলে এর মূল ঘটনাটা কিভাবে শুরু হয়? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা জানেন 19 তারিখে যখন জেলখানা ভাঙা হয় তখন আমি বুঝেছিলাম বা আমরা সবাই বুঝেছিলাম যে এখন এটা টোটাল একটা ম্যাসাকার হয়ে গেছে। আর যেহেতু আমাদের এরিয়াটা একটুখানি বিএনপির ঘাঁটি, সো এখানে একটু ধরপাকড়টা একটু বেশি শুরু হয়। তো এরপর মোটামুটি নরসিংদীর ভিতরে আন্দোলন দুইমে গেছে বলা যায় আর কি। আর্মি টার্মি নেমে গেছে, ইভেন আমার বাসার 5 তলার উপর থেকে এরকম হাইট থেকে হেলিকপ্টার যাচ্ছিল আর্মিদের, মনে হচ্ছিল যে হাত দিলে ধরা যাবে। মানে এটা জানি যে একটা ভয়ভীতির উদ্দেশ্য, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আন্দোলনটা এনি হাও 5 জন হোক 10 জন হোক আমরা আন্দোলনটাকে আবার পুনরায় জীবিত করার জন্য। তো সেই ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ, আমরা কিছু মেসেঞ্জার গ্রুপ, তখন তো আবার কি বলে মানে টোটালি শাটডাউন করে দিয়েছিল ওয়াইফাই ব্রডব্যান্ড। তখন আমরা ভিপিএন এর মাধ্যমে কিছু টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করি, আরও কিছু টেলিগ্রাম গ্রুপের সাথে আমরা অ্যাড হই। তখন ওইখান থেকে আমরা 31 তারিখে একটা র্যালি বের করি। মূলত অনেক ছাত্রছাত্রীরা দাসপাড়ার দিকে ওইখানে তারা আন্দোলনরত অবস্থায় ছিল। তো ওইখানে আমার লোকেশন যাওয়ার পরে আমি আমার মা ওইখানে যাই। প্রথমে এটা কোর্ট প্রাঙ্গণে হওয়ার কথা ছিল। তো ওই গ্রুপের ভিতরে সবারই আইডেন্টিফিকেশন হিডেন ছিল। তো বলতেছিল যে যদি ওখানে কোনো লয়ার থাকে তাহলে হয়তো আমাদের জন্য দাঁড়ানোর জন্য সুবিধা হবে ছাত্রদের। তো বলতেছে যে লয়ার ম্যানেজ করার জন্য। তো আমি তো জানি যে আমার মা লয়ার, আর উনি নিজে ওই আন্দোলনের সাথে সবসময় যেতে প্রস্তুত বা উনি সবসময় যাচ্ছে। তখন আমি আম্মাকে বললাম, আম্মা আরো খুব খুশি হলো যে না এখন আমাদের তাহলে নামতে হবে। তো আমার মনে আছে সকাল 10টার সময় আমার মাই আমাকে ডাক দিয়ে উঠাইছে। আমি আবার একটু দেরিতে ঘুম থেকে উঠার অভ্যাস আছে, আমাকে 10টার সময় উঠাইছে, বলতেছে যে চলো তুমি আমার সাথে যাবা। কিন্তু যাওয়ার পরে দেখলাম যে ডিসি অফিসের সামনে পুরো ডিবির মানে স্কোয়াড দিয়ে মানে ওই জায়গাটা লকডাউন করে ফেলছে। তো ওইখান থেকে ছেলেপেলেদের আসলে সবাই একটুখানি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, সবাইটা আলাদা আলাদা সমস্যা হয়ে গেছে। তখন তাদের খুঁজতে খুঁজতে আমরা এই দাসপাড়া যাই। কিন্তু এর একটা মজার ঘটনা হচ্ছে ওই টাইমে কায়ুম, হয়তো আপনারা চিনবেন কায়ুম, তারপর হচ্ছে রিমন, হ্যাঁ এসএম কায়ুম, উনি তখন খুব মানে হাস্যরহস্য ভাবে আসছে, খুব মানে একটা মানে কি বলে অ্যাডোরেবল ফেস নিয়ে আসছে। কিন্তু তার বিহাইন্ড মানে তার ব্যাকগ্রাউন্ডে যে মানুষগুলো ছিল তারা খুবই অ্যাগ্রেসিভ ছিল। তারা ছেলেদের মানে ছেলেপেলেদের আসলে মারতেই আসছিল। অনেকে আসলে দৌড়াদৌড়ি লেগে গেছিল তাদের মারবে। তখন আমি আর আমার মা আম্মা কেটেছে, তারা ওই অ্যাটেম্পটা নিতে পারে না। পরবর্তীতে যখন কায়ুম আঙ্কেল আম্মাকে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আপনারা আন্দোলন করেন কিন্তু আমরা পাহারা দিব আপনাদের, তো আম্মা বলতেছে যে কেন পাহারা দিবেন, এখানে ছাত্ররা নিরীহ ছাত্ররা তারা আন্দোলন করবে, তাদের কাছে শুধুমাত্র প্লে কার্ড আছে। পরে বলতেছে না এখানে যদি কোনো নাশকতা হয়, এটা আবার পিছন থেকে বলতেছিল ওই যে বড় সাব্বির যে সে বলতেছিল। তখন আমার বলতেছে যে বেটা তুইও তো তাইলে একটা ঢিল মাইরা ঝামেলা করতে পারোস, আমি এখানে যেহেতু গার্জিয়ান হিসেবে আছি এখানে অন্য কোনো প্রবলেম হবে না। দেন তারা তাদের মতো চলে গেল। আমরা তখন 31 তারিখ ওই ছাত্রদের সবাইকে নিয়ে আমরা ওই উপজেলার মোড় প্রেস ক্লাবের সামনে পর্যন্ত আসি। তো ওই দিন আমরা যখন ওইখানে আবার অবস্থান করছিলাম, যখন ওই প্লে কার্ড নিয়ে ছেলেপেলেরা যখন সবকিছু করতেছিল,
তখন আবার পিছন থেকে অনেক ছেলেপেলেদের হুমকি দিচ্ছিল, মেয়েদেরকে হুমকি দিচ্ছিল যে তোরা তো মানে বাসায় এটা যাবি। যারা এসএমকেএম এর সাথে আসছিল হ্যাঁ তারাই হ্যাঁ হ্যাঁ, এইগুলো ওরা করছে। ওর সাথে ছিল। আচ্ছা। তো তখন আম্মা বলতেছিল যে বাবারা তোমরা এখন চলে যাও, যদি এটা মিডিয়া কভারেজ হয় তাহলে আজকে যদি আমরা 30 জন থাকি, পরবর্তীতে এটা 3000 হয়তো কোনো সময় নিবে না। তখন ওই দিন আমাকে, আমার সাথে ওই দিনই রিমন ভাই আমাকে বলতেছে যে তোমার, আমি আবার 16 তারিখে একটা স্লোগান দিয়েছিলাম জানি কে, আমি যেহেতু 16 তারিখে একটা মানে একটা স্লোগান দিয়েছিলাম, হয়তো এটা একটুখানি তিতা কথা যে ছাত্রলীগের চামড়া কুত্তা দিয়ে কামড়া, সো এটা আমি আসলে অনলাইনে এটা আমি আবার পাবলিশ করেছিলাম। তো রিমন আমাকে বলতেছে, রিমন ভাই আমাকে বলতেছে যে তুমি এই ভিডিওটা করছো, এটা কিন্তু খুব খারাপ। তো পূর্বে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তখন আমি ওনাকে এমনি বলতেছিলাম যে ভাই তোমার সাথে তো আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক না, হ্যাঁ কত আন্দোলন যাবে টাবে, তোমাদের সাথে তো সুসম্পর্ক থাকবে, বলেছে না এটা খুব খারাপ করলা তুমি আর তোমার মা, এটা বুঝবা। তো আমি এটা খুব মানে হাস্যভাবেই মানে এটা আমি খুব স্বাভাবিকভাবেই ব্যাক করি। তো পরের দিন, এর 2 দিন পরে 2 আগস্ট যেদিন এই মানে আমাদের উপরে হামলাটা হয়, উপজেলা মোড়ে, ওদিন আমি আমার মা ওই আন্দোলনে যোগ দেই। আমি তখন ভিডিও করতেছিলাম। তো আমাদের ওদিন নিয়ত ছিল যে আমরা প্রেস ক্লাব পর্যন্তই যাবো, যে প্রেস ক্লাবে আমরা ওইখানে একটা শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করব। আর ওই দিন একটা ভালো পরিমাণের ক্রাউড জমা হয়েছিল, কারণ 31 তারিখের যে মিডিয়া কভারেজটা আমরা পেয়েছিলাম, মানুষ আরো উদ্বুদ্ধ হয়েছে আন্দোলনে যোগদান করার জন্য। তো ওরা যখন পুলিশরা যখন আমাদের ব্যারিকেড দিয়ে দিল, তখনই আমার কাছে একটু সন্দেহ লাগলো যে ব্যারিকেড দিয়ে দিল আবার পশ্চিম পাশ দিয়েই মেবি ওই রোড দিয়া সব আওয়ামী লীগ যুবলীগ মানে ওই দিন মানে সকল সেক্টরের অঙ্গ সংগঠনের আওয়ামী লীগের সবাই ছিল, শ্রমিক লীগ বলেন, যুবলীগ বলেন, তাঁতি মানে এক লীগ সাইড বলেন। দিয়ে ব্লক করে দিয়েছে যে জায়গা দিয়ে সাধারণ জনগণ আসা যাওয়া করে, হ্যাঁ কিন্তু অপর একটি রাস্তা তো ওরা খোলা, যেটা উপজেলার ভিতর দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আর পুলিশ সামনেটা বন্ধ করে দিচ্ছে যে আমাদের সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, পিছনে মানে যাওয়ার সুযোগ নেই। বামে যাওয়ার কোনো সুযোগ নেই, বামে ওরা ব্যারিকেড দেওয়া। তো এর ভিতরে আমার এক থাকে না একটা নরসিংদী জেলা বলে যাই বলে এলাকার ভিতরে চলতে গেলে অনেক মানুষের সাথে পরিচয় অনেকের থাকে। তো সম্পর্ক ছাত্রলীগের এক মানে আমার ফ্রেন্ডই ক্লাসমেট, সে বলতেছে যে তোমার আছে আন্টিকে মারবে, খুব মানে ভয় ভাবেই বলতেছে যে তুমি তো আন্টিকে সরাই নিয়ে যাও, হ্যাঁ ওরা দেশীয় অস্ত্র নিয়ে আসছে। তো আম্মা তখন স্লোগান দিচ্ছিল, আমি আম্মাকে গিয়ে বলতেছিলাম। তো আম্মা আসলে বলতেছে যে আসলে আম্মা আমাকে একটু ধমকি দিছে যে আসলে তুই তোর যদি ইচ্ছা তুই বাসায় চলে যা, হ্যাঁ। তো এর 20 সেকেন্ড পরেই তারা আসলে অতর্কিত হামলাটা করে। তো প্রথমে যখন সবাই দৌড় দিচ্ছিল, আমি জাস্ট ভিডিও করার জন্য, মানে ভিডিও না আর কি, আমার মোবাইলটা হাতে ছিল, আমি একটু পিছনে ব্যাক করি। তো আমি যখন আবার ঘুরে পিছনে তাকাই, তখন দেখলাম যে একটা মানে লাল একটা লোহার রড পেঁচানো আর কি, স্টেপ দেওয়া আমার পিঠে মানে সজোরে মানে বাড়ি দিচ্ছে আর কি, হ্যাঁ বাড়ি দিচ্ছে। তো আমি তাড়াহুড়ো করে, ওই ভিডিওটা আমার কাছে আছে, আমি আপনাকে দিব না। তো আমি তখন দৌড়ে গিয়ে আমি একটা ধাক্কা দিই। কিন্তু আমি যখন মানে দৌড়ে পিছনে যাচ্ছিলাম, আমি তো আর জানি না যে আরো মানে 4-5 জন যে আমার পিছনেই আমাকে মারার জন্য যে ছিল আমার পিছনে। তখন সামহাউ কেউ একজন আমার মাথার ভিতরে স্টেপ করে ধারালো অস্ত্র দিয়ে। তো আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। তো আমি জানি না, আমার কাছে এটা মিরাক্কেল মনে হয়েছে যে আমি কোনো জ্ঞান নাই, কিন্তু আমি অনেক মার খেতেছি। মনে হচ্ছে যে আমার মানে 25-30 জন ফালায় পিটাইতেছে, কিন্তু আমি অনুভব করতেছি কিন্তু আমি কোনো ব্যথা পাচ্ছি না। আমার 5 মিনিট পর আমার একটা সেন্স আসলো যে আমি একটা ফার্মেসির ভিতরে, মানে কয়েকজন আমাকে ধরাধরি করে নিয়ে আমাকে একটা ফার্মেসির ভিতরে ঢুকাইলো। ওই ফার্মেসির ভিতরে যখন ঢুকাইছে, তখন ওই ফার্মেসির লোক বলতেছে ভাই ওরে বের করে দেন, নাহলে আমার দোকানপাট ভেঙে ফেলবো, হ্যাঁ। তো আমি মানে তুমি অসুস্থ একটা, হ্যাঁ আমার যখন সেন্স আসছে, হ্যাঁ তারপর এই দোকানে তোমাকে রাখতে চাচ্ছে না, হ্যাঁ এমন একটা পরিস্থিতি। হ্যাঁ, তো এর ভিতরে করলো কি, একটা দাড়ি পাঞ্জাবি পরা লোক, সে মানে শাটারটা একটু লাগাই দিল, দেন মানে বাইরে থেকে শাটারটাকে তারা পিটাইতেছে লোহা দিয়া। পরে আবার শাটারটা উঠালো, তো ভিতরে যে লোকজন ছিল, অবশ্যই এটা আমি মনে করি যে সবাই হিউম্যান বিং ভয় থাকে, আমাকে রেখে ওরা ভিতরে রুমে চলে গেল যে লোকেরা মানে ফার্মেসি ছিল। তো যখন শাটারটা খুলতেছে, আমি মানে এক হাত দিয়ে আমার মাথা ধরে রাখছি, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না, কারণ আমার চোখ মানে চোখের ভিতরে রক্ত মানে জমাট বেঁধে গেছে, আমি দেখতে পাচ্ছিলাম না। তখন আমি শাটারটা ধরে রাখছিলাম। ওই শাটারটা উঠাইলো, উঠায়া মানে 4-5 জন মানে লোহার রড দিয়া মানে
মানে আমাকে যে আঘাত করতেছে, মানে আমি এরকম করতেছি সব আমার হাত গুলার ভিতরে মারতেছে। পরে কে জানি বলতেছে যে তো মাইরিলা ঠিক আছে, মারবি জন মাইরিলা, মানে ওই লোকটা হয়তো খুব ঠিক বলতেছিল যে এইভাবে মারতেছে। তুমি কি ওই লোকটাকে চিনতে পারছো যে এটা কি? কোনটা? মানে যে বলতেছিল যে মাইরিলা। না ওইরকম ভাবে না, হয়তো কোনো আশেপাশের বা ওদের সাথেও হইতে পারে। বলতেছে যে এইভাবে যে মারতেছস মানে মাইরিলা, হ্যাঁ একবারে মেরালা, মানে এরকম আর কি। আমি জানি না উনি আমার ভালোর জন্য বলছে না খারাপের জন্য। পরবর্তীতে কায়ুম আঙ্কেল আসছে, হ্যাঁ এটা আমার ট্রুলি বলতে হবে। কায়ুম আঙ্কেল আইসা তাদের সরাইছে। পরে উনি আমাকে দেখা, মানে আমার যে অবস্থা এটা হয়তো উনিও চিন্তা করতে পারে না। উনি বলতেছে যে ওর তো খুব খারাপ অবস্থা, তো আমাকে কয়েকজনে আবার একটা অটো ম্যানেজ করে দিল। হ্যাঁ আমি মানে সবাই কেউ না কেউ কিছু একটা করতেছে, তো আমাকে অটোতে উঠাইলো। এই অটোর ভিতরে উঠানোর পরে কে জানি আমার মানে পিছন দিক দিয়ে মানে লাঠি দিয়ে মানে গুতাইতেছে করতেছে, যেমন একটা থাকে না অনেক সময় একটা চোর মব সৃষ্টি, মানে একটা চোরের ধরে যেভাবে মব কালচার হয়, হ্যাঁ আমার যেমন চোর ডাকাইতের মতো মারতেছে। পরে যখন আজিজ বোর্ডিং রোড দিয়ে যখন আমি অটো দিয়ে যাচ্ছিলাম, তো আমি বলতেছি যে আমার যেহেতু এই অবস্থা, আমি আবার জানতাম না যে আমার হাড় গোড় ভেঙে গেছে। তো আমি বলতেছি আমার যেহেতু এই অবস্থা তাহলে আমার মার জানি, কারণ আমি যতটুকু লাস্ট আমি যেটা মানে আমার মনে আছে যে আমার মাকে মারতেছিল। তো জেলখানার মোড় আসছি পরে আমি বলতেছি যে না আমি আমার মারে ছাড়া যাব না। পরে আমি একটু বোকা টোকা দিয়েই, মানে বোকা না মানে জোর করেই আমি আবার ওই রোডে ঢুকেছি। তো আল্লাহর কি কুদরত, সামনে আমার ছোট কাকার সাথে আমার দেখা হয়ে গেছে। তো আমার সাথে লোকের আমি বলতেছি, মানে আমি একটু কথা বলতে পারতেছিলাম, আমি বলতেছি এটা আমার ছোট কাকা। পরে আমি একটু শর্টেই বলি, তখন আমার কাকারা আমাকে বুঝায় টুজায় আমাকে হসপিটালে নিয়ে গেলো। হসপিটালে নেওয়ার পরে যে ইমার্জেন্সি ডক্টররা ছিল ওরা এসে মানে এরকম করে দেখা, মানে এরকম করে দেখতেছে, মানে ধরে না, মানে এরকম করে দেখতেছে, কয় সাইডে কান ঘষাঘষি করতেছে, মগজ দেখা যাইতেছে, ঠিক আছে প্রচুর ব্লিডিং হয়ে গেছে, ঢাকা ঢাকা এরকম। হ্যাঁ জানিনি তো আসলে গভর্নমেন্ট হসপিটাল গুলো কেমন থাকে। তো কোন রকম একটু সুতা তুলা দিয়া পট্টিমেরা বলতেছে ঢাকা নিয়ে যান, ঠিক আছে। তো আমি করলাম কি, অ্যাম্বুলেন্স রেডি করলে অ্যাম্বুলেন্সে না উঠে আমি আবার উপজেলা ব্যাক করি আমার মাকে খোঁজার জন্য। তো উপজেলা, তুমি তখন প্রচন্ড ভাবে অসুস্থ, হ্যাঁ তারপর তুমি হসপিটালে নেওয়া হয়েছে, সেখান থেকে তোমাকে রেফার করা হয়েছে ঢাকা যাওয়ার জন্য। কিন্তু তুমি ঢাকা না গিয়ে তুমি উপজেলায় মানে আন্দোলনের স্পটেই ব্যাক করলা যে আমার মা কি অবস্থা আমি দেখে আসি। তো ওইখানে গেলাম, ওইখানে যেয়ে দেখলাম যে আমার কাছে মনে হইতেছিল যে মনে হয় 500-1000 পুলিশ ওইখানে আছে, মানে এত পুলিশ, মানে ওদের সামনেই তো মারা হয়েছে। তো আমি গিয়ে ওখানে কান্না করতেছি, কারণ রিসেন্টলি আমার বাবা মারা গেছে, আমার গার্জিয়ান বলতে শুধু আমার মাই আছেন। তো এর ভিতরে যখন আমি হাঁটতেছিলাম তো আমি কান্না করতেছি যে আমার মা কই। তো এক সাংবাদিক আইসা বলতেছে যে তোমার মার যে মাইরা ফেলে জেলা হসপিটালে নিয়ে যাবে, তুমি জেলা হসপিটাল যাও। তো এর ভিতরে সামনে এক বড় ভাই ছিল জনি ভাই, উনি আমার সামনে পড়ে, আমি বলছি ভাই আমার একটুখানি নিয়ে যান। পরে উনি আমাকে হেল্প করে যখন জেলা হসপিটালে আবার গেলাম, তখন আমার মা ওইখানে আমার খুঁজতে গেছে। যখন মানে আমি আমার মাকে জড়ায় ধরছি, তখন আমার শরীরে সব ব্যথা ফিরে এসে বসছে। মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো কিছু ফিল হচ্ছিল না। এরপরে আমাকে ইউএস বাংলাতে নিয়ে গেল হসপিটালে, ওইখানে আমাকে চিকিৎসা দিল না, বলতেছে যে আমরা চিকিৎসা দিতে পারবো না, আন্দোলনে কাউকে চিকিৎসা দিতে পারবো না। দেন আমার 5 ঘন্টা লাগছে আমার এভারকেয়ার হসপিটালে যাইতে। এর ভিতরে আমার একটা মজার বিষয় হচ্ছে, আমরা অনেক সময় কিন্তু অনেক মানে কাল্পনিক কথা বলি, কিন্তু আমি একটা কথা বলি যেটা আমার সাথে হয়েছে, যে আমি যখন আমার অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাচ্ছিল হঠাৎ করে আমি ব্লাইন্ড হয়ে গেছি। মানে আমি তাকায় আছি কিন্তু মানে মনে হইতেছে আমি আকাশের দিকে তাকায় থাকলে যেরকম একটা মানে সাদা হয়ে থাকে এরকম হয়ে গেছে। তখন আমি মানে ভয় পেতেছি যে তাহলে মনে হয় আমি মারা যাইতেছি, মানে এরকম একটা ফিল হইতেছিল আমার। তো যাই হোক, পরে যখন আবার এভারকেয়ার হসপিটালে গেলাম, একটা প্রাইভেট হসপিটাল, একটা উন্নত মানের হসপিটাল, ইমার্জেন্সিতে গেলাম, ওইখানেও গোয়েন্দা সংস্থার লোক পিছে আসতেছে, এইটা কোথা থেকে আসছে। তখন আমার চাচারা বুঝতে পারছে যে এগুলা প্রশাসনের লোক। ওরা বলতেছে না এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে নর্মাল। দেন ওইখানেও পরে আমার মাকে আমি পরবর্তী শুনছি যে ওনারা বলছে যে এটা বলা যাবে না যে এটা আন্দোলন থেকে, তাহলে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না। আর একটা হচ্ছে আরেকটা কমিটমেন্ট করতে হবে আপনাদের, যে আমরা কোনো কেস সামারি দিতে পারবো না, ঠিক আছে, তাহলে আমরা চিকিৎসা। বাংলাদেশের অন্যতম একটি প্রাইভেট হসপিটাল, সেখানেও তারা ভয় পাচ্ছে আন্দোলনের কোন রোগীকে সেবা দিতে। হ্যাঁ, এরপরে তো এটা তো 2 আগস্ট, পরে আমাকে আইসিইউতে নিল।
হ্যাঁ, আমাকে ওখানে ডক্টর ছিল প্রফেসর জিলুর রহমান। তো উনি আমাকে আইসা পরে কিছু অ্যাপয়েন্ট করে দিল কিছু জুনিয়র ডাক্তার, যে ও যেন রাতে না ঘুমাইতে পারে, মানে ডিপ ঘুমে যেন না যায়। হ্যাঁ, কারণ আমার অনেক রক্ত গেছিল, যদি আমি ডিপ ঘুমে যাই হয়তো আমি কোমায় চলে যাব। আমার সারা রাত যতদিনের মধ্যে আমাকে ওটিতে নিয়ে যায়, আমাকে জাগায় রাখছি একটু পর, মানে একটু ঘুমাইতে দিচ্ছে কিন্তু একটু পর পর আইসা উঠাই দিত, মানে আইসিইউর ভিতরে, মানে ওখানে ট্রিটমেন্ট ভালো পাইছি। হ্যাঁ, পরবর্তীতে তো মানে আরেকটা মজার কাহিনী আছে, যখন আমাকে ওটিতে লাস্ট, মানে ওটিতে যখন আমাকে ওই যে অ্যানেস্থেসিয়া দেয়, তখন এক ডক্টর আমাকে মানে এরকম মানে বুকে হাত দিয়ে বলতেছিল যে আচ্ছা ভাই, আপনি যে স্যার আপনি যে আন্দোলন করলেন, বলেন তো এই সরকার ফলে তো কতদিন লাগবে? তো আমি জানি কেন মানে মজার ছলে হতে বলছে, আমি আগেরটা যেহেতু 9 মাস লাগছে, এবার হয়তো 3-4 মাস তো লাগতেই পারে। এরপর আমি ঘুমাই গেছি, ঠিক আছে। কিন্তু পরে যখন আমার প্রপার সেন্সটা আসলো, তখন আমার 5 তারিখ, হ্যাঁ, এর ভিতরে আমি মানে ডিপ স্লিপে ছিলাম। তো এর ভিতরে শুনলাম সরকারের পতন। আচ্ছা, যখন সরকারের পতন হয় তখন তুমি হসপিটাল? হ্যাঁ, আচ্ছা, আইসিইউতে। তখন তুমি আইসিইউতে এবং হসপিটালে। আচ্ছা, যখন শুনলা যে 5ই আগস্ট সরকারের পতন হয়ে গেছে এবং আমি জানতাম না এটা 5ই আগস্ট, কিন্তু এক ওটি বয় এসে বলতেছে যে শেখ হাসিনা পলায় গেছে। মানে এটা 5ই আগস্ট বলতে 36শে জুলাই। হ্যাঁ। আচ্ছা, তখন তোমার মানে মনের অনুভূতিটা কেমন ছিল? প্রথম অনুভূতি, আমি আমার ডক্টরকে রিকোয়েস্ট করছি যে আমাকে আগে একটা ইসে দেন, কি জানি কেবিনে দেন আমাকে, আমি আইসিইউ থেকে আগে বেরোবো, আমার একটা টিভি লাগবে, আমি একটু টিভিটা দেখবো, ঠিক আছে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে তো আইসিইউতে দিবে না, কারণ আমার নাকে ওই যে খাবার নেওয়ার ইটি গুলো লাগানো, কেবল লাগানো ছিল। পরে আমাকে ওনা কেবিনে দেয়, পরে আমি টিভিটা, তুমি তখন আইসিইউতে আছো, কিন্তু তোমার মনের তীব্র অনুভূতি মানে একটা আনন্দ যে কিভাবে পলাইছে এটা আমি এটা দেখবো, কারণ আইসিইউতে তো কোনো কিছু মানে একটা ঘড়ি ছাড়ার কিছুই নাই, ঠিক আছে। আমার আগে দেখতে হবে যে আসলে শেখ হাসিনা পলাই গেছে, কারণ জ্ঞান হওয়ার পর থেকে তো আমরা শুধু এই শেখ হাসিনা চেয়ারে, স্কুল বলেন, কলেজ বলেন, সরকারি ভবন বলেন, ইভেন প্রাইভেট অনেক সেক্টরের ভিতরেও শেখ হাসিনা লেজুর ভিত্তিক ছবি থাকতো। সো আমরা তো চাইতামই নতুন কিছু একটা দেখার জন্য। তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, দীর্ঘ সময় তোমার পরিবারের এবং তোমাদের যে অনেক বড় প্রত্যাশা ছিল যে এই সরকারের পতন হবে, এরপর একটি সুন্দর বাংলাদেশে তুমি নিঃশ্বাস নিবে, ঠিক? আচ্ছা, তো তোমার প্রত্যাশার সাথে তোমার প্রাপ্তি কতটুকু? প্রাপ্তি শুধু 5ই আগস্টই, এরপরে আর কোনো প্রাপ্তি নাই। কেন নাই? আসলে এটা আমার একটা ব্যক্তিগত মতামত। যেমন আগে রাজারা রাজনীতি করত প্রজাদের মঙ্গলের জন্য, কিন্তু যখন প্রজারা রাজনীতি শুরু করলো, তখন লক্ষ লক্ষ প্রজা রাজা হওয়ার স্বপ্ন দেখা শুরু করলো। এটা আমি কেন বললাম, কারণ আমাদের বাংলাদেশের পলিটিক্স প্রত্যেকটা পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সো পলিটিক্সটা এরকম ভাবে নোংরা যে যেই পলিটিক্স করে সেই আসলে কোনো না কোনো সুযোগ সুবিধা নেয়। এটা আমি কেন বলতেছি, কারণ 5ই আগস্টে আপনি যেটা বললেন না যে প্রাপ্তি শুধু ওই 5ই আগস্টের ওই শেখ হাসিনা যে পালাইছে ওই অতটুকুই, কিন্তু যে স্বপ্নগুলো ছিল যে শেখ হাসিনা পালায় গেলে পাসপোর্ট অফিস দালাল মুক্ত হবে, আইনে প্রশাসন একদম মানে দুধে দুধে তুলসী পাতা হয়ে যাবে, আইন একদম মানে কি বলে ট্রান্সপারেন্সি থাকবে, যেগুলো স্বপ্ন ছিল এগুলো কিছুই বাস্তবায়িত হয়নি। দর্শক, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা শুনতেছিলেন গোলাম রাশেদ তমালের কথা, যিনি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতায় যুদ্ধ করেছেন, চরমভাবে আহত হয়েছেন। তো গোলাম রাশেদ তমালের কাছে আমার জানতে চাওয়া হচ্ছে যে যেহেতু স্থানীয় নরসিংদীতে তুমি আন্দোলন করেছো, এখানে অনেক চ্যানেল ছিল, আজকে যদি তোমাকে মূল্যায়নের কথা বলি নিউজ নরসিংদী সম্পর্কে, তুমি কিভাবে এটা মূল্যায়ন করবে? এটা ব্যক্তিগতভাবে আমি আসলে আপনাদের মন থেকে ধন্যবাদ দিতে চাই, কারণ নরসিংদী নিউজ 24 তৃণমূলের যে মানুষের যে আকাঙ্ক্ষার কথাবার্তা আছে এগুলো সবসময় মিডিয়াতে নিয়ে আসছে বা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জি, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আন্দোলন সময়কালীন তুমি এটা থেকে কেমন আপডেট পেয়েছো? অনেক ভালো আপডেট পেয়েছি, ইভেন আপনারা যে আন্দোলনে আহত হয়েছেন ওইটা আমি দেখছি। জি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসলে পূর্বে এই দিনগুলো কোনোদিনই ভুলার মতো নয়, হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এটা আমাদের হৃদয়ে থাকবে।
কিন্তু আমি আশা করি যেহেতু আমারও একটা নিজস্ব স্টোরি আছে, এরকম হাজারো হাজারো শিক্ষার্থীদের, হাজারো জনগণের, লাখো জনগণের প্রত্যেকেরই এই অবদান আছে এই আন্দোলনের, এই অবদান যেন বৃথা না যায়।